আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ভিডিওতে শুরু করতেছি আমরা এইচএসসি অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের 6 নম্বর চ্যাপ্টার আর্থিক বিবরণীর বিশ্লেষণ। এই চ্যাপ্টারের পরিচালন দক্ষতা যাচাই অনুপাত, পরিচালন দক্ষতা যাচাই অনুপাত যে কয়টা আছে এখানে সবগুলো করতে বলছে। প্রথম বলছে মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তনের মধ্যে বলছিলাম উপরে থেকে বিকৃত পণ্যের ব্যয়, নিচে থাকবে গড় মজুদ। এখন এখানে আমরা খুঁজবো বিকৃত পণ্যের ব্যয় আর গড় মজুদ কত আছে। বিকৃত পণ্যের ব্যয় কি আছে দেখো, উপরে মূলত বিকৃত পণ্য থাকে না, নিচে লেখছে দেখো উক্ত বছরে মোট ক্রয় ও মোট বিক্রয় যথাক্রমে এত টাকা। প্রথমটা ক্রয়, পরেরটা বিক্রয়। উভয়ের 20% নগদে সংগঠিত হয়েছে, মানে এই 40 লাখের ক্রয়ের 20% নগদ, 80% ধারে। আবার 60 লক্ষ বিক্রয়ের 20% নগদ, 80% ধারে। উক্ত বছরে লাভের পরিমাণ 10 লাখ টাকা। তাহলে লাভ আছে আর বিক্রয় আছে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি বলছিলাম, নিট বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। তাহলে নিট বিক্রয় কত আছে, বিক্রয় আছে 60 লাখ। 60 লাখ থেকে 10 লাখ হয়েছে মোট লাভ, বাদ দিয়ে দাও 60 লাখ মাইনাস 10 লাখ, তাহলে 50 লাখ হলো বিক্রিত পণ্যের ব্যয়। এবার গড় মজুদ, গড় মজুদ মানে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড বাই 2। তাহলে এখানে প্রারম্ভিক মজুদ নাই, শুধুমাত্র একটা মজুদই আছে, সমাপনী মজুদ। কারণ সম্পদের মধ্যে যে মজুদ থাকে সেটা সমাপনী মজুদ। তাহলে এটার আর গড় বের করতে হবে না, যেটা আছে ওইটাই অটোমেটিকলি গড়। একটা থাকলে বলছিলাম গড় বের করার প্রয়োজন নাই। তাহলে 50 লাখ থেকে 5 লাখ বাদ দাও, তাহলে কত আসে 10। এর সাথে এক্সট্রা লাগবে বার, যেগুলোর সাথে আবর্তন লেখা থাকবে সেগুলোকে বার দ্বারা প্রকাশ করা হবে। ওকে, দ্বিতীয় সূত্রটা বলছিল যে দেনাদার আবর্তন অনুপাত এবং গড় আদায় সময়। ওকে, দেনাদার আবর্তন অনুপাতটা আগে লিখে আমরা। দেনাদার আবর্তন হয়েছিল উপরে নিট ধারে বিক্রয় থাকবে আর নিচে থাকবে গড় দেনাদার যোগ গড় প্রাপ্য নোট। ওকে, তাহলে নিট ধারে বিক্রয়, ধারে বিক্রয় এখানে দেখো বলছিল যে বিক্রয় 20% নগদের, বিক্রয় এবং ক্রয় দুইটারই। তাহলে 60 লাখ, 60 লাখের 20% নগদ হলে 80% কি বাকি। তাহলে 60 লাখ ইন্টু 80%, তাহলে 48 লাখ। তাহলে 48 লাখ বের করবো আমরা। 48 লাখ দেখো এখানে কোথাও দেখা দেওয়া আছে যে 48 লাখ বের করছে। 60 লাখের 80%, 20% নগদে বলছে, তাহলে বাকিটা ধারে হবে। তাহলে 80% বের করলাম। নিচে হয়েছে গড় দেনাদার ও গড় প্রাপ্য নোট। তো এই অঙ্কের মধ্যে দেনাদারই আছে, আর কিচ্ছু নাই। তাহলে ওইটাই আমাদের সম্পদ দেখা যাবে, কোনো গড়টার করতে হবে না। তাহলে 5 লাখ আমরা বসে দেবো নিচে। তাহলে 48 লাখকে 5 লাখ দিয়ে ভাগ করলে 9.60 আসে, এর সাথে বার বসাই দিব। পরে বলছিল গড় আদায় সময়, গড় আদায় সময় দেনাদার আবর্তনে যে মানটা আসবে সেটা নিচে বসাবো আর উপরে বসাবো 365 দিন বসাবো, বাইর করবো। হ্যাঁ, দিন বাইর করার জন্য এটা করবো। তাহলে 365কে 9.6 দিয়ে ভাগ করলে 38.02 দিন, দিনে বের করছে যেহেতু। হ্যাঁ, গড় আদায় বের করতে বলতে পারে। এরপরে বলছে যে পাওনাদার আবর্তন এবং গড় পরিশোধ সময়। এটা কিন্তু আদায় সময়, এবার এটা পরিশোধ সময়। হ্যাঁ, পাওনাদারকে পরিশোধ করা হয় মূলত। তাহলে পাওনাদারের সূত্র কি, দেনাদার সূত্র আবর্তন আর পাওনাদার আবর্তন সূত্র প্রায় সেমই। ধারে ক্রয়ের উপরে আগে ধারে বিক্রয় ছিল আর নিচে গড় পাওনাদার এবং গড় পদে নোট হবে। তাহলে ধারে ক্রয়টা কত হবে, ধারে ক্রয় দেখো এখানে বলছিল ক্রয়ের 20% নগদে, তাহলে বাকি 80% কি হবে, ধারে হবে। তাহলে 40 লাখ গুণন 80%, তাহলে হয় 32 লাখ। তাহলে এখানে দেখো দিয়ে দিছে 40 লাখ এর 80% ও 32 লাখ। তাহলে 32 লাখ আর নিচে গড় পাওনাদার প্লাস গড় পদেও নোট। তাহলে এখানে দেখো পাওনাদারই আছে, পদেও নোট আর নাই। তাহলে এই একটা থাকলে বলছিলাম গড় করতে হবে না, পদেও নোট দুইটা থাকতে হবে, পাওনাদারও দুটো থাকতে হবে। তাহলে এক একটা গড় হবে। যদি দুইটা পদেও নোট আছে দুইটাকে যোগ করে দুইটা ভাগ দিবা, দুইটা পাওনাদার আছে দুইটাকে যোগ করে দুইটা ভাগ দিবা। একটা তার মানে এখানে কিছু না, একটা যেহেতু আছে এটাকে আমরা বসাই দিব, নিচে বসাই দাও। নিচে বসাই দিলাম আমরা কত, 6 লাখ। 32 লাখে 6 লাখ দিয়ে ভাগ দিলে 5.33 বার আসবে, কারণ এটা বারে করবো আমরা। ওকে, এবার পরিশোধ সময় সেম আগের মতন, এটা নিচে যে বারটা আছে সেটা বসাই দেবো আর উপরে 365 এত দিয়ে ভাগ করলে আসে 68.48 দিন। এরপরে যে সূত্রটা ছিল সেটা হলো যে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত। বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, নিচে থাকবে বিনিয়োজিত মূলধন, উপরে থাকবে নিট বিক্রয়। নিট বিক্রয় কিন্তু 60 লাখে ছিল। হ্যাঁ, নিট বিক্রয় মানে ধারে বিক্রয় নগদে বিক্রয় সবগুলো যোগ টোগ করে যেটা হয়। তাহলে এখানে কিন্তু এমন না যে ধারে বিক্রয় বা নগদে বিক্রয় মাইনাস করবে, এমন না, বরঞ্চ ফেরত থাকলে বিক্রয় ফেরত বিক্রয় বারটা থাকলে বাদ দিতাম। তাহলে 60 লাখ আছে, 60 লাখ উপরে বসাই দিলাম, এটা নিট বিক্রয় নামে। বিনিয়োজিত মূলধন বলছিলাম কি, বিনিয়োজিত মূলধন বলছিলাম মোট সম্পদ মাইনাস অলিক সম্পদ মাইনাস চলতি দায়। তা মোট সম্পদ কত আছে, 30 লাখ। এখানে গণনাটা দেখায় নাই। তাহলে 30 লাখ আছে, 30 লাখ থেকে আমরা অলিক সম্পদ বাদ দেবো, এখানে অলিক সম্পদ নাই। এবার চলতি দায় বাদ দেবো। চলতি দায় কত আছে, পাওনাদার 3 লাখ, পাওনাদার 6 লাখ এবং ব্যাংক জমাতিরিক্ত 1 লাখ, তার মানে 7 লাখ।
মাইনাস করো 7 লাখ, তাহলে 30 লাখ থেকে যদি 7 লাখ মাইনাস করো তাহলে 23 লাখ, তাহলে 23 লাখ বসাবো আমরা। 23 লাখ হচ্ছে বিনিয়োজিত মূলধন। এখানে দেখায় না, তুমি দেখাই দেবে বিনিয়োজিত মূলধন সমান সমান মোট সম্পদ মাইনাস অলিক সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে কত আসে? 60 লাখকে 23 লাখ দিয়ে ভাগ দিলে 2.61 বার। পরের সূত্রটা ছিল কি? সম্পদের আবর্তন অনুপাত। সম্পদের আবর্তন অনুপাতের সূত্র হয়েছে উপরে থাকবে নিট বিক্রয়, নিচে থাকবে মোট সম্পদ। তো নিট বিক্রয় 60 লাখ আমরা আগেই পাইলাম, মোট সম্পদ এখানে কত আছে? 30 লাখ দেওয়া আছে। মোট সম্পদ মানে কিন্তু মোট যে সম্পদ থাকবে এটাকে থেকে আমরা অলিক সম্পদটা বাদ দিব, এখানে অলিক সম্পদ নাই। তার মানে 30 লাখই বসে যাবে, 60 লাখে 30 লাখ দিয়ে ভাগ দিলে 2 বার হবে। 2 বার বার লিখবো, কারণ যেগুলো আবর্তন আছে সবগুলো বারে বসাইতে হবে। তারপরে বলছিল কি? প্রতিষ্ঠানের পরিচালন দক্ষতা যাচাইয়ের অনুপাত সম্পর্কে মতামত দাও, মন্তব্য করো। এইগুলোর মন্তব্য দেখাইতে বলছে, তাহলে আমরা মন্তব্য করব আগের মতনই। আদর্শমান প্রথমটা ছিল 8 বার, কারণ বৈদ্যুতিক আবর্তনের আদর্শমান 8 বার, বাট আমরা পাইছিলাম নিম্নতমান 10 বার, বেশি আছে তাই সন্তোষজনক। এনাদের আবর্তন অনুপাত 6 বার ছিল, এখানে 9 পয়েন্ট সামথিং আসছে, তাহলে এটাও সন্তোষজনক। পাওনাদার আবর্তন 6 বার ছিল আর এখানে আসছে 5.33। পাওনাদারেরটা ক্ষেত্রে এটা সন্তোষজনক। পাওনাদার কিন্তু বেশি সন্তোষজনক না, কারণ পাওনাদারটা কম সন্তোষজনক। মনে রাখবা, যেটা কম বলছিলাম সেটা মনে রাখবা। পাওনাদার ক্ষেত্রে কম সন্তোষজনক কারণ হলো কি? ওকে, তারপরে বলছি বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, এটা ছিল 3 বার আর এখানে আছে 2.6, তার মানে কম আছে, তাহলে এটা সন্তোষজনক নয়। এবার সম্পদের আবর্তন অনুপাত, এটা 2 বার, এখানেও 2 বার, তার মানে এটা সন্তোষজনক।